আমি একদম একদম জিরো লেভেল থেকে পড়াচ্ছি। ধরে নিচ্ছি যে আসলে আমাদের আগে কোনো আইডিয়া নাই, অনেকেরই জানা আছে, যদিও বলি যে আইডিয়া নাই তাহলে ভুল হবে। বাট আমি ধরে নিচ্ছি আইডিয়া নাই। যেগুলো লিখতেছি এগুলো না লিখলেও কোনো সমস্যা নেই, আমি ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিব। আমি হয়তো শর্টকাট বলবো, ক্লাস শেষে আমি ডিটেইল পড়ার জন্য, পরীক্ষায় লেখার জন্য যেভাবে প্রেজেন্ট করা দরকার সেভাবে লিখে দিচ্ছি, লিখে পিডিএফটা পাঠিয়ে দেব। এই জন্য ক্লাসে মনোযোগ একটু বেশি দাও, যে বুঝবা না সে কোশ্চেন করবা, সমস্যা নেই। এটা হচ্ছে আসলে সংখ্যা পদ্ধতির অংশটা না, ডিজিটাল ডিভাইস অংশটা অধ্যায় 3-এর দ্বিতীয় অংশ। সংখ্যা পদ্ধতির কিছু জিনিস আমাদের লাগবে, যতটুকু লাগবে ততটুকু আগে একটু পড়ায় নি। যদিও তোমরা জানো, তারপরও আমি আরেকবার দেখা দিচ্ছি। যেমন আমরা যদি 7, 8, 9 ধরো, এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি কনসিডার করি, তাহলে ছোটবেলায় আমরা যখন স্থানীয় মানগুলো লিখতাম, যে 9টা আছে ধরো একক পজিশনে, 8 আছে ধরো দশক পজিশনে, এভাবে আমরা স্থানীয় মানগুলো লিখতাম। তো সেম ভাবে তাহলে 7-এর পজিশনটা এটা শতক পজিশনে আছে। কোন ক্ষেত্রে? যদি আমরা এটা দশমিক সংখ্যা পদ্ধতি কনসিডার করি। এখন একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই ওয়ানটা না লিখে এটা যদি 10⁻0 লিখতাম, তাহলে কি কোনো সমস্যা হতো? সূচকের নিয়ম অনুসারে তো আমরা এটা লিখতেই পারি, কারণ a⁻0 মানে 1। তো সেম ভাবে তাহলে এখানে কত লিখতে পারি? 10⁻1 লিখতে পারি। 100 না লিখে এটাকে কেমন ফরম্যাটে লিখতে পারি? 10-এর উপর স্কোয়ার ফরম্যাটে লিখতে পারি। তাহলে এখন দেখো, এইখানে বেসটা 10 দেওয়া আছে, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মানগুলো আমরা শর্টকাট এইভাবে লিখতে পারি। প্রথমে বেস, এরপরে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে যখন আমরা স্থানীয় মানগুলো লিখব, পাওয়ারগুলো 0 থেকে শুরু করব, তাহলে 10⁻1, দেন পরেরটা হবে 10⁻2। এইটুকু আমরা একদম ক্লাস 3-4-এর পড়া, এটা আমরা সবাই জানি। একইভাবে এখন যদি আমি তোমাদেরকে বলি, ধরো এটা বাইনারি সংখ্যা পদ্ধতি, তাহলে এই পজিশনটার স্থানীয় মান আমরা কিভাবে লিখতে পারবো বলো তো? দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তার বেজ আগে লিখব, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি হলে বাইনারির বেজ আগে লিখব, দেন এইখানেও বাইনারির বেজ লিখব, এইখানেও বাইনারির বেজ লিখব। তাহলে আমরা বেজের পাওয়ারটা কত থেকে শুরু করতে বলছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বলো তো? কত থেকে শুরু করতে বলছিলাম? 0 থেকে, তাহলে 2⁻0, 2⁻1, 2⁻2। সেম ভাবে যদি পদ্ধতিটা অক্টাল হতো, তাহলে আমরা লিখতাম 8⁻0, 8⁻1, 8⁻2। এইভাবে অন্য যে কোনো বেজও যদি দেওয়া হতো, ধরো 5 বেজ, তাহলে আমরা 5⁻0, 5⁻1, 5⁻2 এইভাবে লিখতাম। আচ্ছা, কেন এটা লিখতেছি এখন দেখো। তো আমরা অন্য সবগুলোকে বাদ দিয়ে এখন বাইনারিটাই কনসিডার করি। ধরো 2⁻0 লিখলাম, 2⁻1 লিখলাম, 2⁻2 লিখলাম, 2⁻3 লিখলাম, এভাবে চলতেই থাকবে। পরেরটা লিখলে 2⁻4 হতো। তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি, তাহলে 2⁻0 মানে কিন্তু 1, 2⁻1 মানে কত? 2, 2 এর উপর স্কোয়ার মানে এটা 4, এটা কত হবে? 8, এটা হবে 16। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মানগুলো এভাবে লেখা যায়। তো আমরা এত বেজ আকারে না লিখে সহজ বুদ্ধি হচ্ছে ফার্স্ট ভ্যালু সবসময় আমরা 1 লিখব, এরপর এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। 2 একে 2, 2 দুগুণে 4, 4-এর সাথে 2 দ্বারা গুণ করলে 8, 8-এর সাথে করলে 16। এইভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মানটা মনে রাখতে পারি। তাহলে ফার্স্ট ভ্যালু খালি মনে রাখবা যে 1 দিয়ে শুরু হবে, এরপর আমরা যে স্থানীয় মানগুলো লিখব এটা জাস্ট 2 দিয়ে গুণ করে করে লিখব। এখন এটা কেন শিখালাম চলো একটু যাই। আমাদের একটা জায়গায় আজকে এটা লাগবে, সেটা হচ্ছে একটা দশমিক সংখ্যার বাইনারি ভ্যালুটা আমরা জেনারেল নিয়মে যেটা জানি, ওইভাবে বের করতে গেলে অনেক সময় লাগবে। যেমন আমরা যদি 22, এটা ধরো ডেসিমেলে আছে, এটা যদি আমরা বাইনারি করি, সবাই আমরা জানি, তারপর আমি আরেকবার রিপিট করতেছি দেখো। তাহলে আমরা বাইনারির বেস কত? 2, এটা দিয়ে আমরা ডিভাইড করতাম, তাহলে এখানে 11 হবে, আর ভাগশেষটা কত হবে? 0 হবে। এরপর আবার আমরা 2 দ্বারা এটাকে ডিভাইড করতাম, তাহলে এখানে 5 দুগুণে 10 হতো, ভাগশেষ কত হতো? 1 হবে।
তো আমরা যখন আসলে ডিজিটাল ডিভাইসে যখন কাজগুলো করব, তখন আমরা এইভাবে করব না। এই জন্য স্থানীয় মানটা শিখানো বেসিকলি, ওইটা দিয়ে আমরা বের করব। তাহলে 2 কে 2, তাহলে যখনই দেখব বেস থেকে ছোট হয়ে যাবে তখন সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে এখানে 0 হয়ে যাবে। আর এই যে ভ্যালুটা, যেটা লোয়ার ভ্যালু বেজের থেকে, এটা বাম পাশে আমরা দিয়ে দিতাম। দিয়ে নিচ থেকে ওপরে সাজায় লিখলে এই ভাগশেষগুলো যা পাওয়া যাবে, এটাই হচ্ছে 22 এর বাইনারি সংখ্যা। তাহলে কত দাঁড়াচ্ছে? 22 এর বাইনারি ভ্যালুটা দাঁড়াচ্ছে 10110। আচ্ছা, এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে বলো? আমি জাস্ট একটু ফাস্টার পড়ায় ফেললাম, কারণ আমি ধরে নিচ্ছি যে এখানে এমন কোনো দুর্বল স্টুডেন্ট নাই যে দশমিক সংখ্যাকে বাইনারি করতে পারে না। তারপরেও যদি মনে হয় যে স্যার আমি বুঝি নাই, তাহলে কোশ্চেন করতে পারো। কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, আমাকে একটু ইনশিওর করো। সমস্যা আছে? রেসপন্স করো, সমস্যা আছে কিনা। মনে হয় নাই। ঠিক আছে। এখন এই যে আমরা একটু আগে স্থানীয় মান শিখালাম, সেইটা দিয়ে এখন 22-এর বাইনারি ভ্যালুটা আমরা বের করব। ধরো আমরা 22-এর বাইনারি ভ্যালু বের করতে চাচ্ছি, তাহলে আমরা ইজিলি কিভাবে লিখতে পারি? এই যে একটু আগে স্থানীয় মানটা লিখলাম 1, তারপরে হচ্ছে এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2, দেন 4, 4-এর পরে 8, 8-এর পরে গেলে 16, 16-কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে, গুণ করলে 32 বা 32 হতো। কিন্তু আমরা যে সংখ্যাটার বাইনারি ভ্যালু বের করতে চাই স্থানীয় মান দিয়ে, সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হচ্ছে 22। তাহলে তার থেকে বড় হয়ে যেত, তাহলে আর আমাদের দরকার নেই। তাহলে এখন এই 22-এর বাইনারি ভ্যালুটা কেমনে বের করব? যদি এই স্থানীয় মানগুলোর ভিতরে 22 সংখ্যাটা সরাসরি থাকতো, তাহলে আমরা শুধুমাত্র সেই পজিশনে 1 বসাতাম, বাকিগুলো 0 বসাতাম। কিন্তু দেখতেছি এই স্থানীয় মানগুলোর ভিতরে সরাসরি 22 সংখ্যাটা নাই। তখন আমরা কি করব, যে যোগ করে মেলাবো যে কোন কোন সংখ্যা যোগ করলে এই স্থানীয় মানগুলোর যোগফলটা 22 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 16, 4 আর 2 যোগ করলে 22 হয়। তাহলে বাকি যেগুলো প্রয়োজন হলো না, সেই পজিশনগুলোতে 0 বসাবা। তাহলে দেখো এইখানে যে বাইনারি ভ্যালুটা আসলো, এইটা আর এটা কিন্তু সেম। এটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে এটা পড়ালাম। সেম ভাবে যদি আমাদেরকে ধরো 8-এর বাইনারি ভ্যালু যদি বের করতে বলা হয়, তাহলে ফার্স্ট ভ্যালু লিখবো 1, এরপরে 2, এরপরে 4, এরপরে 8। তাহলে এখানে দেখো তো স্থানীয় মানগুলোর ভিতরে 8 কিন্তু সরাসরি আছে। তাহলে এখানে 1, বাকি পজিশনগুলোতে কত বসাবো? বাকি পজিশনগুলোতে 0 বসাবো। তাহলে 8-এর বাইনারি এভাবে বের করা যাবে। সেম ভাবে যদি আমরা মনে করতাম 7-এর বাইনারি ভ্যালু আমি বের করতে চাই, তাহলে 7 যেহেতু এখানে সরাসরি নাই, তাহলে স্থানীয় মানগুলো যোগ করে মিলাইতে হবে। দেখতেছি 4, 2 আর 1 যোগ করলে 7 হয়। তাহলে আমরা এই তিনটা পজিশনে 1 দিয়ে 7-এর বাইনারিটা এভাবে বের করতাম। বলো, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? আর কোনো সংখ্যা ধরে দেখাতে হবে? আনিতা বলো, বুঝতে পারছো? তুমি তো জয়েন করছো আজকে, বলো এটা বুঝেছো? এটা সংখ্যা পদ্ধতির পড়া। ইনশিয়ার করো, না বুঝলে বলো, সমস্যা নাই, আমরা। স্যার, আপনি আর একবার একটু বুঝাইলে ভালো হয়। তুমি যে কোনো একটা সংখ্যা বলো আমাকে, যেটার বাইনারিটা আমাকে শর্টকাট বের করে দেখান, যে কোনো একটা বলো। কত বলবা? 50-এর মধ্যে বলো, কারণ 50 দিয়ে যদি পারি তাহলে 1000 দিয়েও পারবো। 50-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলো। স্যার, 35। 35, ঠিক আছে। তাহলে এটা বের করার পরে আমরা ডিজিটাল ডিভাইস অংশে চলে যাব, আমাদের এগুলোই একটু পরে লাগবে। আচ্ছা, তাহলে ফার্স্ট ভ্যালু স্থানীয় মান কত? 1। 1-এর সাথে কত দ্বারা গুণ করতে বলছি? 2 দিয়ে। তাহলে 2, 2-এর সাথে 2 দিয়ে গুণ করলে 4, 4-এর সাথে করলে 8, 8-এর সাথে করলে 2 দিয়ে করলে 16, 16-র সাথে করলে 32। এখন বলো তো 32-এর সাথে 2 দ্বারা গুণ করলে কত হয়ে যেত? 64 হতো। তা আমি যে সংখ্যাটার ভ্যালু বের করতে চাই সেটা তো 35, দ্যাট মিনস 64 থেকে ছোট একটা সংখ্যা, তাহলে আর আগানোর দরকার নেই। এখন বলো জি এই স্যার। স্থানীয় মানগুলোর ভিতর কি সরাসরি 35 আছে? যেমন না 8 আছে, স্যার। 16 আছে, সরাসরি তো নাই। তাহলে দেখতে হবে যে কোন কোন সংখ্যা যোগ করলে 35 হবে। ও আচ্ছা। যেমন 32 তো লাগবেই, আর কত নিলে 35 হয়? 2 2, তারপরে আর 1।
এক, তাহলে বাকি আর যেগুলো প্রয়োজন হলো না এই পজিশন গুলোতে জিরো বসাবো, বুঝতে সবগুলোতে পারছো? জিরো। এইভাবে জি আমরা স্যার। বের করবো। ঠিক আছে। সেম ভাবে যদি ধরো বলা হতো যে 10-এর বাইনারি বের করব, বা ধরো 6-এর বাইনারি বের করতে চাই, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা প্রথম ভ্যালু লিখতাম 1, তারপরে লিখতাম 2, তারপরে লিখতাম 4। 4-এর সাথে 2 দ্বারা গুণ করলে তো 8 হয়ে যেত, কিন্তু 6 তো 8 থেকে ছোট সংখ্যা, তাহলে আর যাওয়ার দরকার নেই। এন্ড কোন কোন সংখ্যা যোগ করলে 6 হবে? 4 আর 2। তাহলে এই দুটা পজিশনে 1, বাকিগুলো 0। ওকে, তাহলে আশা করা যায় এই পর্যন্ত কারো কোনো সমস্যা হয় নাই। এখন আমরা ডিজিটাল ডিভাইস পড়াতে চাচ্ছিলাম, চলো সেখানে যাই। তাহলে ডিজিটাল ডিভাইসের ডিজিটাল ওয়ার্ডটা যদি আমরা লিখি, কিছু কিছু হিস্টোরিক্যাল পেজে এরকম পাওয়া যায় যে ডিজিটাল ডিভাইস, তাহলে ডিজিটাল শব্দের ভিতরে দেখো ডিজিট শব্দটা আছে। তার মানে আমরা নর্মালি এভাবে চিন্তা করতে পারি যে ডিজিটাল ডিভাইস বলতে যে সকল ডিভাইসগুলো ডিজিট নিয়ে কাজ করবে, মানে অঙ্ক নিয়ে কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে কেমন ধরনের অঙ্ক? অঙ্কটা হচ্ছে বাইনারি অঙ্ক। ডিজিটাল ডিভাইসে তো সকল অঙ্ক নিয়ে কাজ করতে পারে না, এটা শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে। তাহলে আমরা যদি নর্মালি বলি যে সকল ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্রপাতিগুলো বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে, অথবা এভাবে বলতে পারো যে সকল যন্ত্রপাতির কাজ করার মূলে মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি কাজ করে, তাদেরকে ডিজিটাল ডিভাইস বলা হয়। একদম খুবই সহজ ল্যাঙ্গুয়েজ। তার মানে ডিজিটাল বলতেই তুমি বুঝবা যে দুইটা অঙ্ক এখানে থাকবে, অন্য কোনো অঙ্ক থাকবে না, সেটা হচ্ছে বাইনারি অঙ্কগুলো। তাহলে বাইনারি অঙ্কগুলোকে আমরা কি বলি? 0 আর 1। এর আরেকটা টেকনিক্যাল সুন্দর নেম হচ্ছে বিট। বাইনারি এক একটা অঙ্ককে বলা হয় বিট। আশা করা যায় বুঝেছো। এখন আসো আমাদের মূল যেটা পড়ানোর বিষয় ডিজিটাল ডিভাইস পড়াইতে গেলে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এটাতে আমরা চলে আসলাম। বুলিয়ান অ্যালজেব্রা ক্লাস সিক্সে যে বীজগণিতটা পড়েছে, অ্যালজেব্রা মানে তো বীজগণিত, এটা আমরা সবাই জানি। ক্লাস সিক্সে আমরা যে অ্যালজেব্রাটা পড়েছি সেটার নাম কি বলো তো? সেটার নাম কি? সেটার নাম কি বুলিয়ান বীজগণিত ছিল নাকি সাধারণ বীজগণিত ছিল? সেটার নাম হচ্ছে সাধারণ বীজগণিত বা জেনারেল অ্যালজেব্রা, ক্লাস সিক্সে যেটা পড়েছো। তাহলে ক্লাস সিক্সে যে সাধারণ বীজগণিতটা পড়েছি সেখানে আমরা কয়টা অঙ্ক নিয়ে কাজ করতাম, কারো কি মনে আছে? জেনারেল অ্যালজেব্রা বা সাধারণ বীজগণিত আরেকটা নাম পাওয়া যায়, সেটা হলো দশমিক বীজগণিত। তাহলে বোঝাই যাচ্ছে নাম শুনে যে সাধারণ বীজগণিতে আমরা মূলত অঙ্ক নিয়ে কাজ করতাম 0 থেকে 9 পর্যন্ত 10টা। তাহলে সাধারণ অ্যালজেব্রার থেকে বুলিয়ান অ্যালজেব্রার একটা মূল পার্থক্যটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র দুইটা অঙ্ক নিয়ে আমরা কাজ করব, 0 আর 1। আর সাধারণ বা জেনারেল অ্যালজেব্রা, আমি শর্টকাট লিখলাম জেনারেল অ্যালজেব্রায় আমরা দুটা অঙ্ক নিয়ে কাজ না করে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে, 10টা নিয়ে কাজ করব। এটা একটা মূল পার্থক্য। এখন বুলিয়ান অ্যালজেব্রার বিষয়টা কই থেকে আসছে বা বুলিয়ান অ্যালজেব্রার বিষয়টা কি, পরীক্ষায় লেখার জন্য জাস্ট এটা লিখলেই হবে। যে অ্যালজেব্রায় দুটি অঙ্ক ব্যবহার করা হয় 0 আর 1, তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এবার 0 আর 1-এর মূলে কি আছে, রুটে কি আছে, সেটা নিয়ে একটু কথা বলি। আর্টসের একটা কোর্স আছে, নাম হচ্ছে লজিক বা যুক্তিবিদ্যা। এই যুক্তিবিদ্যা কোর্সে যে কোনো স্টেটমেন্টকে অ্যারিস্টটল ট্রু এবং ফলস দ্বারা প্রকাশ করত। মানে একটা স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে সে এটাকে ট্রু হিসাবে কনসিডার করত, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস হিসাবে কনসিডারেশন করত। তো যখন আসলে এই যুক্তিবিদ্যার কোর্সটা যে কোনো স্টেটমেন্টকে সত্য এবং মিথ্যা দিয়ে প্রকাশ করা হতো, তখন আসলে বাইনারি সংখ্যা পদ্ধতিটা তৈরি হয় নাই। তো যখন বাইনারি সংখ্যা পদ্ধতিটা তৈরি হয়ে গেল, তখন একটা ভদ্রলোক, তার নাম না লিখলে আমাদের একটু পাপ হবে, সেটা একটু লিখতেছি। নাম হচ্ছে জর্জ বুলি, বা ইংলিশে বললে এটার আরেকটা টার্ম হচ্ছে জর্জ বুল। এর নামগুলো এরকম, জর্জ বুল অথবা জর্জ বুলি বাংলায় আমরা বলি, সমস্যা নাই, যেটা একটা বললেই হলো। তাহলে অ্যারিস্টটল হচ্ছে এই যুক্তিবিদ্যার জনক ছিল। উনি যে কোনো ঘটনাগুলোকে সত্য এবং মিথ্যা দিয়ে প্রকাশ করতো, মানে ট্রু ঘটনাকে ধরো টি দিয়ে এক্সপ্রেস করতো, মিথ্যা ঘটনাকে এফ দিয়ে এক্সপ্রেস করতো। তো যখন বাইনারি সংখ্যা পদ্ধতি তৈরি হয়ে গেল, তখন উনি কি করলো যে
সত্য ঘটনাগুলোকে ধরো ওয়ান আর মিথ্যা ঘটনাগুলোকে জিরো দিয়ে প্রকাশ করে নতুন একটা অ্যালজেব্রা তৈরি করলো। তাহলে আমরা যদি আবার একটু বলি, ট্রু ফলসের ঘটনাটা কোথায় ছিল? লজিক বা যুক্তিবিদ্যায়। যখন বাইনারি সংখ্যা পদ্ধতি তৈরি হলো, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি বা সংখ্যা এগুলো তো ম্যাথমেটিক্সের শাখা। তা আমি এটা ধরে নিলাম, এই 01 বলতে আমরা বোঝাচ্ছি এটা একটা ম্যাথমেটিক্সের ব্রাঞ্চ বা গাণিতিক বিষয়গুলোকে একসাথে করলো। কখন? সত্য ঘটনাগুলোকে ওয়ান, মিথ্যা ঘটনাগুলোকে জিরো দিয়ে প্রকাশ করলো। কখন প্রকাশ করলো? বাইনারি সংখ্যা পদ্ধতি তৈরি হওয়ার পর। তাহলে এই যে লজিকের সত্য ঘটনাগুলোকে ওয়ান, মিথ্যা ঘটনাগুলোকে জিরো দিয়ে প্রকাশ করে উনি একটা নতুন অ্যালজাবরা তৈরি করলো বা নতুন একটা বীজগণিত তৈরি করলো। কে তৈরি করলো বলো তো একটু? ভদ্রলোকের নাম কি? কে তৈরি করলো? জর্জ বুলি? অ্যারিস্টটল। অ্যারিস্টটল না, অ্যারিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যার কোর্সটা করেছিল, সত্য ঘটনাগুলোকে টি দিয়ে, মিথ্যা ঘটনাগুলোকে এফ দিয়ে প্রকাশ করত। কিন্তু জর্জ বুলি সাহেব কি করলো? বাইনারি সংখ্যা পদ্ধতি যখন তৈরি হয়ে গেল, তখন সত্য ঘটনাগুলোকে ওয়ান আর মিথ্যা ঘটনাগুলোকে জিরো দিয়ে প্রকাশ করে নতুন একটা অ্যালজেব্রা তৈরি করছে, নতুন একটা বীজগণিত তৈরি করছে। বাইনারি সংখ্যা পদ্ধতি তৈরি হওয়ার পরে নতুন অ্যালজেব্রা যেটা তৈরি করেছে সেটা কে করেছে? জর্জ বুলি। ওনার নাম অনুসারে এই অ্যালজেব্রাটার নাম হয়ে যায় কি বলো? বুলিয়ান অ্যালজেব্রা। তার মানে বুলিয়ান অ্যালজেব্রার রুটে বা মূলে মূলত রয়েছে সত্য বা মিথ্যা। এই সত্য বা মিথ্যা ঘটনাটাকেই বাইনারি সংখ্যা পদ্ধতি যখন তৈরি হলো, তখন এটাকে জিরো এবং ওয়ান দিয়ে রিপ্লেস করে এই নতুন একটা অ্যালজেব্রার শাখা তৈরি করলো জর্জ বুলি, বলেই এই অ্যালজেব্রাটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এই জন্য আমরা সংজ্ঞাতে শর্টকাট বলি, যে অ্যালজেব্রায় দুটি অঙ্ক জিরো, দ্যাট মিন্স ব্র্যাকেটে লেখা থাকে মিথ্যা, ওয়ান হচ্ছে সত্য, এটাকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা বলি। সবাই কি বুঝতে পারছো যে বুলিয়ান অ্যালজেব্রা মূলত কোথায় থেকে আসছে? ডেফিনেশনটা ক্লিয়ার কিনা বলো? বোঝার জন্য অনেক কথা বলেছি, মাথায় জাস্ট এতটুকু রাখো, বুলিয়ান অ্যালজেব্রা মানে সেখানে শুধুমাত্র আমরা দুইটা অঙ্ক নিয়ে কাজ করব, একটা হলো জিরো আর একটা হলো ওয়ান। তাহলে সাধারণ অ্যালজেব্রার সাথে বুলিয়ান অ্যালজেব্রার বেসিক একটা পার্থক্য হচ্ছে এখানে দুটো অঙ্ক নিয়ে কাজ করব, যেখানে আমরা সাধারণ বীজগণিতে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক নিয়ে কাজ করতাম। এইটুকু মাথায় রাখলেই হবে। ঠিক আছে, আশা করা যায় এই পর্যন্ত বুঝেছো। এখন আমরা আসি অপারেশনগত পার্থক্য নিয়ে আসি। তাহলে আমরা জাস্ট এখানে বি এ দিয়ে বুঝালাম বুলিয়ান অ্যালজেব্রা, আমি আর পুরোটা লিখলাম না, মানে বুলিয়ান বীজগণিত। আর জেনারেল অ্যালজেব্রা মানে হচ্ছে সাধারণ বীজগণিত। তাহলে প্রথম পার্থক্যটা অলরেডি আমরা বলে ফেলছি, যে বুলিয়ান অ্যালজেব্রায় দুটো অঙ্ক নিয়ে কাজ করব। অনেকগুলো পার্থক্য আমি পিডিএফ যেটা দিব সেটা লিখে দিব। আমাদের জেনারেলি ডিজিটাল ডিভাইস শেখার জন্য দুইটা পার্থক্য জানলেই হবে। সেই দুটা পার্থক্য পড়াই, বাকিগুলো আমি মৌখিকভাবে বলে দিচ্ছি। আচ্ছা, জেনারেল অ্যালজেব্রায় কিন্তু আমরা গাণিতিক অপারেশন বলতে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো অপারেশন করতাম। তো বুলিয়ান অ্যালজেব্রায় আসলে এত অপারেশন নাই। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র তিনটা মৌলিক অপারেশন আছে। তিনটা মৌলিক অপারেশন আছে, তার নাম হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, আর আরেকটা হচ্ছে নট অপারেশন। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক অপারেশন হচ্ছে তিনটা। জেনারেলি আমরা অ্যান্ড অর নট এগুলো ইংরেজিতে ব্যবহার করি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় এগুলো কিন্তু এক একটা অপারেটর। হ্যাঁ, অপারেটর তো আমরা বুঝি, যেমন দুটো সংখ্যাকে আমরা ছোটবেলায় যখন যোগ করি তখন মাঝখানে কি প্লাস একটা সাইন ইউজ করি, এই প্লাস গুলোকে মূলত কি বলা হতো? অপারেটর বলা হতো। তো বুলিয়ান অ্যালজেব্রায় অ্যান্ড অর নট এই ওয়ার্ডগুলো আসলে ইংরেজির জেনারেল মিনিং সেন্সে ব্যবহার করে না। এগুলো একটা হচ্ছে গাণিতিক যেরকম প্লাস একটা অপারেটর, বুলিয়ান অ্যালজেব্রায় অ্যান্ড অর নট এগুলো এক একটা অপারেটর। এখন জেনারেল অ্যালজেব্রায় আমরা এটাকে কি বলি? প্লাস অপারেটর বলি, এটাকে মাইনাস বলি, পরেরটা ধরো মাল্টিপ্লিকেশন বা গুণ বলি, পরেরটা ভাগ বলি। বাট আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা পড়বো তখন এগুলোর চিহ্ন হয়তো সেম হইলেও এদের নাম কিন্তু ভিন্ন। যেমন অর অপারেটরটাকে বুলিয়ান অ্যালজেব্রায় প্লাস দিয়েই প্রকাশ করা হয়, কিন্তু এখানে যদি আমিও বলি যে এ প্লাস বি, আমরা অনেক সময় পড়ানোর সময় আমি নিজেও বলে ফেলি, বাট এটা আসলে এভাবে বলাটা উচিত না। বুলিয়ান অ্যালজেব্রায় এই অপারেটরের নাম কিন্তু প্লাস না, এই অপারেটরের নাম হচ্ছে অর। সেম ভাবে আমরা যেটাকে ডট বা গুণ চিহ্ন বলি,
বুলিয়ান অ্যালজেব্রায় এই অপারেটরের নাম হচ্ছে এন্ড, আর নট অপারেটরটা হচ্ছে কমপ্লিমেন্ট সাইন। দেখতে হয়তো তোমাদের মতো বিয়োগের মতো মনে হচ্ছে, আসলে বিয়োগ না, এটা বোঝাচ্ছে এই যে এরকম বার, বার বা কমপ্লিমেন্ট, এটাকে নট অপারেটর বলা হয়। তাহলে দেখতে সেম হলেও এদের বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু কাজটা ভিন্ন। তাহলে এন্ড অপারেটর মানে মনে রাখবা, যেটা আমরা গুণ চিহ্ন আকারে দেই ডট, এইটা। অর অপারেটর বলতে আমরা প্লাস চিহ্নটা দিব, বাট এটার আসলে প্রোনাউন্সিয়েশনটা বলা উচিত হচ্ছে অর। আর নট মানে হচ্ছে কমপ্লিমেন্ট বা বার, অথবা অনেক সময় বাংলায় আমরা বলি পূরক সাইন, অনেক সময় তোমরা প্রাইম বলো, যা বলো বলো, বাট এটার বেসিক নেম হচ্ছে অ্যান্ড অর নট। এই তিনটা অপারেটর আমরা এইভাবে প্রকাশ করব। এখন একটা জেনারেল কোশ্চেন আমাদের মাথায় আসতেই পারে, সেটা হচ্ছে স্যার এদের নামটাই কি শুধু ভিন্ন নাকি কাজও ভিন্ন? যেমন সাধারণ বীজগণিতে আমরা এটাকে প্লাস বলি, এটার কি কাজ সেটা আমরা জানি। এখানে যেরকম প্লাসটাকেই অর নামে কল করতেছি, ডাকতেছি, তো এখানে কি আসলে এই অপারেটরের নামটা ভিন্ন নাকি এর গাণিতিক কাজেও কিছু ভিন্নতা আছে, তাই না? ডেফিনেটলি কাজে ভিন্নতা আছে। তাহলে এই ক্ষেত্রে অর বা তোমরা যেটাকে প্লাস অপারেটর আগে থেকে বলতা, এটার নিয়মটা কেমন আসলে, সেটা আসলে জর্জ বুলি আমাদেরকে বলে গেছে, যে অ্যান্ড অপারেশনটা কিভাবে হবে, অর অপারেশনটা কিভাবে হবে, নট অপারেশনটা কিভাবে হবে। এটার জন্য উনি জেনারেল কিছু রুলস রেগুলেশন দিয়ে গেছে, যেটাকে আমরা টেকনিক্যাল নেম বলবো হচ্ছে বুলিয়ান পোস্টুলেট, বাংলায় বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। যে মানে এখানে অর বা তোমরা যেটাকে প্লাস বলো, এটার নিয়মটা কেমন, কিভাবে হবে গাণিতিক অপারেশন গুলো, এটা উনি বলে গেছে। তো এই যে অ্যান্ড অপারেটরের কাজ কিভাবে হবে, অরের কাজ কিভাবে হবে, নটের কাজ কিভাবে হবে, এটার কিছু রুলস রেগুলেশন দিয়ে গেছে, যে রুলস রেগুলেশন গুলোকে বলা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো চলো আমরা একটু দেখাই, টার্মটা একটু লিখি তারপরে বোঝাচ্ছি। উনি রুলস গুলো কি দিয়ে গেছে সেটা আমরা এখন পড়াবো। কিছু জিনিস আমার নোট থেকে একটু পড়ে নিও, আমি শুধুমাত্র যে কথাগুলো না বললেই না সেগুলো বলতেছি, বাকিগুলো আশা করা যায় নিজে নিজে পড়লে বুঝতে পারবা। তাহলে এতক্ষণ পর্যন্ত কি পড়িয়েছি? এতক্ষণ পর্যন্ত পড়িয়েছি বুলিয়ান অ্যালজেব্রা, ডিজিটাল ডিভাইস বিষয়টা কি, এবং বুলিয়ান অ্যালজেব্রার সাথে সাধারণ অ্যালজেব্রার পার্থক্যটা কোথায়। আচ্ছা, তাহলে এখন আমাদের টপিক হচ্ছে বুলিয়ান শতসিদ্ধ। বুলিয়ান শতসিদ্ধ বিষয়টা কি? ওই যে বললাম যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে মানে অ্যান্ড অপারেশন বা গুণের নীতিটা কেমন, অর অপারেটর বা প্লাসের নীতিটা কেমন, কমপ্লিমেন্ট বা নট অপারেটরের নীতিটা কেমন, কিভাবে এটা মানে গাণিতিক প্রক্রিয়াটা সম্পাদন করবে, এটা জর্জ বুলি কিছু রুলস রেগুলেশন দিয়ে গেছে। এটাকেই বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। অফিসিয়াল ডেফিনেশনটা এভাবে লিখতে পারো, বুলিয়ান যোগ গুণ ও পূরকের নীতিকে বা নিয়ম নীতিকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। বুলিয়ান না বলে যৌক্তিক যোগ গুণ ও পূরকের নীতি বলতে পারো, বাট বুলিয়ান, যৌক্তিক অথবা লজিক্যাল, এই টার্মগুলো ইউজ না করলে এই সংজ্ঞাটা ভুল হবে, এটা একটু সবাই খেয়াল করবা। কারণ আমি যদি জেনারেলি বলি যোগ গুণ ও পূরকের নীতি, তাহলে এটা কেমন যোগ, দশমিক, বাইনারি, অক্টাল, নাকি বুলিয়ান, নাকি যৌক্তিক, কিছু তো বলছি না। তো সেই ক্ষেত্রে সংজ্ঞাটা ভুল হবে। এই জন্য বুলিয়ান হোক, যৌক্তিক হোক, লজিক্যাল হোক, এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটা আমরা সংজ্ঞার ভিতরে ব্যবহার করব। তাহলে আমরা এভাবে বলতে পারি বুলিয়ান যোগ গুণ ও পূরকের নিয়ম নীতিকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। এটা পরীক্ষায় খুব বেশি আসে, 1 মার্কের জন্য। তো চলো আমরা দেখি যোগের নীতিটা উনি কেমন দিয়ে গেছে। ধরো আমরা দুটা চলক ধরে নিলাম, একটা এ একটা বি, আর আউটপুট ফাংশন ধরো ধরে নিলাম এফ। আমরা কি করতেছি, ধরো যে প্রথমে অ্যান্ড বা গুণের নীতিটা কেমন ছিল সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ধরো আমি দিলাম 0.0, 0.1, তারপরে দিলাম হচ্ছে 1.0। এগুলো কেমনে আসতেছে অলরেডি শিখাই ফেলছি, জাস্ট একটু অফিসিয়ালি তোমাদের বলতে হবে, এগুলো অলরেডি পড়ায় ফেলছি আমরা। ধরো এগুলো হচ্ছে ইনপুট ডাটা, আর এফ ফাংশন দিয়ে আমি বুঝাইছি যে আউটপুটটা কি হবে। তো জর্জ বুলি বুলিয়ান গুণ বা যৌক্তিক গুণের যে নীতিটা বলে গেছে সেটা হচ্ছে ইনপুটের সবগুলো ভ্যালু যদি 1 হয় তাহলেই কেবলমাত্র আউটপুটটা 1 হবে, আদারওয়াইজ 0 হবে। এটা সাধারণ গুণের মতো মনে রাখতে পারো, তবে সাধারণ গুণ আর বুলিয়ান গুণ কিন্তু এক না। কেন এক না?
যে সাধারণ গুণে কিন্তু আমরা জিরো বলতে মান জিরোকে বোঝাই, ওয়ান বলতে মান ওয়ানকে বোঝাই। বুলিয়ান অ্যালজেব্রায় মূলত জিরো আর ওয়ান একটা ভোল্টেজ লেভেলকে প্রকাশ করে। এটা এমসিকিউতে আসে, আমি একটু তোমাদের লিখে দিই। আসলে ডিজিটাল ইলেকট্রনিক্স বলো, অ্যানালগ ইলেকট্রনিক্স বলো, এগুলোকে অপারেট করতে গেলে তো একটা সার্টেন লেভেল অফ ভোল্টেজ প্রয়োজন হবে। তো ডিজিটাল ইলেকট্রনিক্সে যদি সাপ্লাইড ভোল্টেজ 0 থেকে 0.8 ভোল্টেজের ভিতরে হয় তাহলে সেটাকে জিরো দিয়ে প্রকাশ করা হয়। আর যদি 2 থেকে 5 ভোল্টেজের ভিতরে হয় তাহলে সেটাকে ওয়ান দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখি জিরো আর ওয়ান ডিজিটাল ডিভাইসে, বাট এগুলো এক একটা ভোল্টেজ লেভেল নির্দেশ করে। তাহলে 0 থেকে 0.8, মনে করো 0.2, সেটাকেও জিরো দিয়ে প্রকাশ করা হয়, 0.7 সেটাকেও জিরো দিয়ে প্রকাশ করা হয়, আবার জিরো হলেও জিরো দিয়ে প্রকাশ করা হবে। তাহলে 2 থেকে 5, ধরো 3, 4, যেটাই হোক না কেন সেটা ডিজিটাল ডিভাইসে মেজারমেন্ট ভ্যালু হিসেবে আমরা ওয়ান দিয়ে প্রকাশ করি। আর 0.8 থেকে 2 ভোল্টেজ লেভেলটা আসলে ডিজিটাল ডিভাইসে আনডিফাইন্ড। এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, কেন আনডিফাইন্ড আপাতত এমসিকিউ এর জন্য মনে রাখো। এটা কোনো একটা সময় সময় থাকলে বলবো, কারণ এটার ব্যাখ্যা দিতে গেলে এখন আমি সামনের লেসনগুলোতে আগাতে পারবো না। এটা তোমার পরীক্ষায় কখনো আসবে না, বাট কেউ জানতে চাইলে আমাকে ফিজিক্যাল ক্লাস যখন করাবো তখন মনে করায় দিলে আমি ব্যাখ্যাটা দিয়ে দিব যে কেন 0.8 থেকে 2 ভোল্টেজ লেভেলটা ডিজিটাল ডিভাইসে আনডিফাইন্ড বলা হয়। এটা জাস্ট তোমরা লিখে রাখবা, এটা একটা আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত ভোল্টেজ। হ্যাঁ, আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত ভোল্টেজ লেভেল কত? 0.8 থেকে 2 ভোল্টেজ। আচ্ছা, অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, বাবা এত কঠিন ভাবে চিন্তা করার দরকার নেই, আমি জাস্ট এটাই বোঝাতে চাচ্ছি যে ডিজিটাল ডিভাইসে জিরো আর ওয়ান বলতে অ্যাকচুয়াল গাণিতিক ভ্যালু জিরো ওয়ানকে বোঝায় না, এটা একটা ভোল্টেজ লেভেলকে জাস্ট প্রকাশ করা হয় এই অঙ্কগুলো দিয়ে। এটা কেন বলতে গেছিলাম? এটাই বলতে গেছিলাম যে অনেকে মনে করে যে স্যার তাহলে বুলিয়ান গুণ আর সাধারণ গুণের পার্থক্যটা কি? সাধারণ গুণেও তো সবগুলো ওয়ান হইলে ওয়ান হয়, একটা জিরো হলে জিরো হয়। তো ওইটা বুঝাইতে যে এই কথাগুলো বললাম যে ডিজিটাল ডিভাইসে আসলে আমরা যে জিরো আর ওয়ান গুলো লিখি এটা একটা ভোল্টেজ লেভেলকে প্রকাশ করে, এটা অ্যাকচুয়াল ভ্যালু জিরো বা ওয়ান না। আচ্ছা, আশা করা যায় সবাই বুঝেছো। তাহলে জর্জ বুলি গুণের নীতিটা যেটা বলেছে যৌক্তিক গুণের ক্ষেত্রে, হোয়েন অল দা লজিক্স আর ওয়ান দা আউটপুট ইজ ওয়ান আদারওয়াইজ জিরো, মানে একটাও যদি জিরো থাকে, ধরো 100টা ওয়ান আছে একটা জিরো আছে, তাহলে সেখানে আউটপুটটা জিরো দিবে। এবার আসো যোগের নীতিটা কি বলেছে সেটা আমরা একটু বলি। যোগের নীতিটা কি বলেছে? যোগের নীতিটা এরকম বলছে, আচ্ছা আগে ভ্যালুগুলো লিখি তারপরে বলছি। এই যে তিনটা নীতি বলছে, অ্যান্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন, পুরো এই চ্যাপ্টার জুড়ে শুধুমাত্র এই জিরো ওয়ান আর এই নীতিগুলো নিয়েই আমরা কাজ করব। টপিকগুলো ভিন্ন হলেও বেসিকে এই তিনটা অপারেশনই থাকবে। এখন যেটা থিওরিটিক্যালি পড়াচ্ছি হয়তো পরে এটা প্র্যাকটিক্যালি সার্কিটে ব্যবহার হবে, বাট বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন কিন্তু এই তিনটাই। আচ্ছা, এবার যোগের নীতিটা কি বলছে দেখো। আবারও ধরো এটা ইনপুট ভ্যালু এ, এটা ধরো বি এর ইনপুট, আর এখানে আমি লিখতেছি আউটপুট ফাংশনটাকে এফ দিয়ে ডিনোট করলাম, প্রকাশ করলাম। তো যোগের নীতিটা উনি এটা বলে গেছে যে যখন সবগুলো জিরো হবে ইনপুটে তখন আউটপুটটা জিরো হবে, আর একটা ভ্যালুও যদি ইনপুটে ওয়ান থাকে তাহলে আউটপুটটা ওয়ান হবে। তার মানে এখানে 100টা ওয়ান আছে কিনা এইটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে বুলিয়ান অর, দ্যাট মিন্স বুলিয়ান যোগের ক্ষেত্রে ইনপুটে একটা ভ্যালু যদি ওয়ান থাকে, মানে কমপক্ষে একটা ভ্যালু যদি ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান হবে। তাহলে আশা করা যায় এটা বুঝেছো। সবাই এটা বুঝেছো? তাহলে বুলিয়ান যোগ, বাইনারি যোগ, সাধারণ যোগ, দ্যাট মিন্স দশমিক যোগ, এগুলো কিন্তু এক না। তাহলে বুলিয়ান যোগের নীতিটা হচ্ছে সবগুলো জিরো খুঁজবো, যদি থাকে সেখানে জিরো দিব, আর বাকিগুলোতে আমরা ওয়ান দিয়ে দেবো। তার মানে কমপক্ষে একটা ওয়ান যদি একটা ইকুয়েশনে দেখো তাহলে বাকিগুলোর মান আর চেক করার দরকার নেই, ডিরেক্টলি আউটপুটটা আমরা ওয়ান লিখে দিব। আচ্ছা, এবার আসি আমাদের নট অপারেশন। নট অপারেশনটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? বার দিয়ে। তাহলে জিরোর ওপর যদি আমরা বার করি তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় তো অঙ্কই দুইটা, তাহলে জিরোর ওপর বার করা মানে কি তার বিপরীত আউটপুট দিবে, ওয়ান দিবে। আর ওয়ানের ওপর যদি আমরা বার দেই তাহলে সে আউটপুট আমাদেরকে জিরো দিবে। মানে বুলিয়ান অ্যালজেব্রায় মানই তো দুইটা, জিরো আর ওয়ান, বারের কাজটা হলো বিপরীত করা। তাহলে জিরোর বিপরীতকরণ করলে মান আসবে ওয়ান, আর ওয়ানের বিপরীত করলে মান আসবে জিরো। আচ্ছা,
এখন একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাবো, সেটা হচ্ছে যে আমরা এই যে লিখলাম 0.0, 0.1, 1.0, 1.1, এই ভ্যালুগুলো আসলে এটা কিভাবে আসলো? নীতিটা তো বুঝলাম, বাট আমি এটা লিখবো কিভাবে, এটার আসলে বেসিকটা কি, সেইটা আমরা এখন একটু পড়াই। তাহলে এখন একটু বলো তো, আমরা যে এখানে ইনপুট দিলাম, কয়টা চলকের ইনপুট দিয়েছি সবাই বলো তো একটু। ইনপুটে কয়টা চলক আছে? চলকের দুইটা। সংখ্যাটা বলো। দুইটা। দুইটা। তো মূল সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার n। কেন সূত্রটা টু টু দি পাওয়ার n? কারণ বুলিয়ান অ্যালজেব্রায় কয়টা অঙ্ক নিয়ে কাজ করি? দুইটা, এই জন্য বেজ হচ্ছে টু। এবার আসো, ইনপুটে n হচ্ছে চলকের সংখ্যা। আবার বলছি, n হচ্ছে ইনপুট চলকের সংখ্যা। তাহলে ইনপুটে কয়টা চলক আছে? দুইটা। তাহলে এখানে দুই বসাবো। তাহলে দুই যদি বসাই তাহলে এখানে মান কত পাচ্ছি? 4। তার মানে দুই চলক বিশিষ্ট ডাটার ক্ষেত্রে টোটাল ইনপুট হবে 4টা ডাটা। কে কে? আমরা এখানে কিন্তু একটা জিনিস ভুল বুঝি, যে 4টা ডাটা মানে 4 পর্যন্ত সংখ্যার মনে হয় মান ইনপুট না। 4টা ডাটা ইনপুট বলতে সেই সংখ্যাগুলো কে কে আমি একটু লিখতেছি, শুরু হবে 0 থেকে। তাহলে দেখো তো, 3 পর্যন্ত গেলেই তো 4টা হয়ে যাচ্ছে। 4টা ডাটা মানে 4 পর্যন্ত না, 4টা ডাটা মানে 0 থেকে 3 পর্যন্ত। তাহলে এখন আরেকটা বোঝাই, যে যদি চলক সংখ্যা 3টা হয়, তাহলে ডাটা ইনপুট হবে টোটাল 8টা। এন্ড 8টা বলতে কোন কোন সংখ্যার ডাটা ইনপুট হবে বলো তো, আগেরটা যদি বুঝে থাকো। 4 বলতে 0 থেকে 3। 0 থেকে। তাহলে এটা হবে কত? 0 থেকে 7, রাইট। 0 থেকে 7 পর্যন্ত সংখ্যার ডাটা ইনপুট হবে। আচ্ছা, এবার একটু আমরা বেসিকে আসি। দেখো তো, একটু আগে যখন আমি তোমাদের একটা শর্টকাট শিখাইছিলাম যে 3-এর বাইনারি সংখ্যা স্থানীয় মান দিয়ে বের করব, দেখো তো এটাকে একটু আগে শিখাইছিলাম যে 1 2, এরপরে গুণ করলে কিন্তু 4 হয়ে যাবে, কিন্তু আমাদের 4 তো দরকার নেই। আর আমরা মান বের করতে চাচ্ছি 3-এর বাইনারি সংখ্যা, তাহলে 3 এখানে সরাসরি নাই। তাহলে আমরা 3-এর বাইনারি কিভাবে লিখতে পারি বলো তো? 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে 3-এর বাইনারি হচ্ছে 1 1। তাহলে আমি এখন যদি বলি 2-এর বাইনারি সংখ্যা কত হবে? 2-এর ওয়ান বাইনারি জিরো সংখ্যা হবে 1 0। এবার যদি বলি যে 1-এর বাইনারি সংখ্যা কত হবে, তাহলে কি বলবা? 0 1। 0 1। 2 আর 1টা কাছাকাছি হয়ে গেল, এটাকে একটু উপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আচ্ছা, এইখানে রেখে দিলাম। এখন দেখো, তাহলে জিরোর বাইনারি সংখ্যাটা কত হবে? জিরোর বাইনারিটা হবে হচ্ছে 0 0। এখন তোমরা বলতে পারো শুধু জিরো লিখলাম না কেন? বেসিকটা হচ্ছে, আমরা যতগুলো সংখ্যার ডাটা ইনপুট করব, তার ভিতর ম্যাক্সিমাম নাম্বার কোনটা? দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 3। তাহলে 3কে যখন বাইনারিতে প্রকাশ করেছি, কয়টা বিট বা বাইনারি ভ্যালু পেয়েছি? দুইটা। এই জন্য প্রতিটার জন্যই দুটা করে নিতে হবে। সমান করার জন্য প্রতিটাই দুটা করে নিতে হবে। এবার একটু সবাই খেয়াল করো তো, এটা কি জিরোর বাইনারি সংখ্যা না? দেখো, এটা জিরোর বাইনারি সংখ্যা। এটা কার? এটা কিন্তু 1-এর বাইনারি সংখ্যা। এটা কার? এটা 2-এর বাইনারি সংখ্যা। এটা 3-এর বাইনারি সংখ্যা। এখন বুঝতে পারতেছো যে কেন দুই চলক হলে ডাটাগুলো যখন ইনপুট হয় তখন 0 0 0 1 1 0 1 1 কেন এটা হয়? সবাই ক্লিয়ার কিনা বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যদি 3 চলক হয় তাহলে পারা যাবে না? 3 চলক যদি হয় তাহলেও তো পারা উচিত। চলো আমরা 3 চলকের সিকোয়েন্সটা একটু লিখে ফেলি। বলো, 3 চলকের সর্বোচ্চ সংখ্যা কত হবে? একটু আগে বলছো তোমরা, কত হবে? 2। না, 3 চলকের সর্বোচ্চ সংখ্যা কত হবে? ইনপুট 7 না? মানে 3 চলক হলে তো টোটাল ডাটা ইনপুট হবে 8টা, নিজেরাই বললা। তাহলে মানগুলো কার কার? 0 থেকে 7 পর্যন্ত। আমি বলেছি ম্যাক্সিমাম সংখ্যা কত তাহলে? এই 8টার ভিতরে 7। তাহলে 7-এর বাইনারি যখন বের করবা, তখন কি বিষয়টা এরকম না? দেখো তো, 1 2 4, এর পরে গেলে তো 8 হয়ে যাবে। এত দূর পর্যন্ত তো আমাদের যাওয়ার দরকার নেই। তাহলে আমরা যখন 7-এর বাইনারি লিখবো, দেখো তো কোন কোন সংখ্যা যোগ করলে 7 হবে? 4 2 1 যোগ করলে 7 হবে। তাহলে 6-এর বাইনারি সংখ্যাটা কত হবে? সবাই বলতে থাকো। এন্ড সবাই বলবা, স্যার এগুলো তো বুঝতেছি, কেন টাইম ওয়েস্ট করতেছেন? তোমাদের টাইম ওয়েস্ট করতেছি তোমাদের বোঝানোর জন্য। 5-এর বাইনারি সংখ্যাটা কত হবে বলো? কত কত যোগ করলে 5 হবে?
101 101 101, রাইট। যদি 4-এর বাইনারি সংখ্যা বের করতে চাই তাহলে কত হবে? 011 সরি 100 100, হ্যাঁ তোমার দিক থেকে হয়তো উল্টো দেখতেছো। মোবাইলে ক্লাস করাটা একটু কঠিন, ট্যাব বা ল্যাপটপ জি থাকলে আর একটু বেশি ভালো দেখা যায়। এখন কিছু করার নাই, দেখো 011 এর একটু আগে কিন্তু ব্যাখ্যাটা দিয়েছি যে স্যার আমি আসলে বাম পাশে জিরোটা না লিখলে হতো কিনা। লিখবা, ম্যাক্সিমাম সংখ্যাকে প্রকাশ করতে যতগুলো বিট লাগবে প্রতিটার জন্য ততগুলোই লিখতে হবে। এই জন্য যার কম থাকবে তার বাম পাশে জিরো দিয়ে দিতে হবে। তাহলে এটা 1-এর বাইনারি সংখ্যা। এবার 0-র বাইনারি সংখ্যা হবে 3টাই 0। সবাইকে এইটুকু বুঝেছো? আমাকে একটু নিশ্চিত করো তো যে আমরা এটা জি বুঝেছি। স্যার। আচ্ছা, এখন পরীক্ষার হলে এইভাবে ডাটাগুলো বের করে করে ছকে বসানোটা খুব কঠিন না? এটার জন্য তোমাদের একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, দেখো। ধরো এটা এ চলকের মান, এটা বি চলকের মান, এটা সি চলকের মান। আচ্ছা, আমরা তো এতটুক তো জানি যে 3টা চলক হলে ডাটা ইনপুট হবে কতগুলো বলো তো? 8টা। এটা আমরা সবাই জানি। তাহলে একটা কাজ করবা, এই যে চলকগুলোর উপরে স্থানীয় মান বসানো আছে, এইখানে কত বসানো আছে সবাই আগে বলো, কত বসানো আছে? 4।